হঠাৎ একদিন পৃথিবীর সকল মানুষ তাদের ঘুমানোর শক্তি হারিয়ে ফেলে। সূর্যের আসা এক ভয়ঙ্কর সোলার ফ্লেয়ারের কারণে পৃথিবীর রক্ষাকারী ওজোন স্তরটা খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার কারণে এক মুহূর্তের মধ্যে পুরো পৃথিবীর সকল ইলেকট্রনিক যন্ত্রপাতিও নষ্ট হয়ে যায়। আর সেই ক্ষতিকর রশ্মি মানব শরীরে এমন কিছু পরিবর্তন আনে যার কারণে মানুষ প্রাকৃতিকভাবে যে ঘুমানোর ক্ষমতা সেটাই হারিয়ে ফেলে। আর যখন দিনের পর দিন পার হতে শুরু করে তখন পুরো পৃথিবীতেই এক ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসে। ঘুমাতে না পারার কারণে মানুষগুলো ধীরে ধীরে জম্বির মতো আচরণ করতে শুরু করে। কিছু মানুষ সম্পূর্ণ পাগল হয়ে যায়, আর কিছু গবেষক দল এই নিয়ে দ্রুত রিসার্চ করতে শুরু করে। আর সেখানেই বের হয়ে আসে নিজেদেরকে বাঁচানোর শেষ একটা উপায়। 2021 সালে মুক্তিপ্রাপ্ত এক নাম্বার এই সায়েন্স ফিকশন থ্রিলার সিনেমাটা ঠিক এমনই একটা পৃথিবীর পরিস্থিতি দেখানো হয়েছে। তো কি ছিল সেই উপায়? আর এভাবে দিনের পর দিন রাতের পর রাত না ঘুমিয়ে মানসিক ভারসাম্যতা আসলে কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল সেই গল্পে, এটা দেখতে হলে আপনাকে থাকতে হবে আজকের গল্পের একদম শেষ পর্যন্ত। তো চলুন একদম শুরু থেকেই শুরু করা যাক। শুরুতে একজন মধ্যবয়স্ক মহিলার সাথে আমাদের পরিচয় করানো হয়। তার নাম জিল। তার বড় ছেলে নোয়া আর তার ছোট মেয়ে মাথিল্ডার সাথেই আমেরিকার শহরে সে নিজের দিন পার করছে। কোনো এককালে জিল উপরস্থ আর্মি অফিসার ছিল, কিন্তু পরবর্তীতে বিয়ে করার পর সে তার আর্মিতে আর ফেরত যেতে পারেনি। অবশ্য তার হাজবেন্ড এখন আর তার সাথে থাকে না, সে এখন দ্বিতীয় বিয়ে করে নিয়েছে। তাই জিলের জীবনে শুধুমাত্র তার 2 ছেলে মেয়ে আছে। বর্তমানে সে যে পেশার সাথে আছে সেটা একদমই বেআইনি। সে একজন আর্মি অফিসারের অভিজ্ঞতা থাকার কারণে বিভিন্ন ড্রাগস এবং ওষুধ বিষয়ে ভালো জ্ঞান রাখতো। আর সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে সে বর্তমানে লোকের সাথে বিভিন্ন ড্রাগসের বিজনেস করে। অবশ্য মাঝে মাঝে সে নিজের এই কারণে খুবই আফসোস করে, কিন্তু নিজের ছেলেমেয়েদের জন্য তাকে অনেক বেশি টাকা কামাতে হবে, তাই সে এই কাজটা চালিয়ে যাচ্ছে। তবে তার ছেলে নোয়ার আচরণে বেশ ভালো মতোই বোঝা যায় যে সে নিজের মায়ের এই কাজের জন্য তাকে খুব বেশি একটা পছন্দ করে না। জিল সেদিন নিজের গাড়িতে করে তাদের দুজনকে স্কুলে নামিয়ে দিয়ে যাচ্ছিল, আর রাস্তায় তাদের সাথে কথা বলছিল। ঠিক তখনই হঠাৎ সামনে থেকে একটা পুলিশের গাড়ি চলে আসে, তাই তারা নিজেদের গাড়িটা ঘোরায়। আর ঠিক তখনই আরো একটা পুলিশের গাড়ি এসে তাদের গাড়িতে ধাক্কা মেরে বসে। পুরোটাই একটা দুর্ঘটনা ছিল। তবে এই দুর্ঘটনায় তাদের গাড়িটা পাশের লেকে গিয়ে পড়ে, আর সাথে সাথে তাদের গাড়িতে পানি ঢুকতে শুরু করে। তার কিছুক্ষণের মধ্যেই জিল গাড়ি থেকে বের হয়ে নোয়াকে খুঁজে পেলেও তার ছোট্ট মেয়ে মাথিল্ডাকে আর খুঁজে পায় না। তখনই তারা দেখে দুজন পুলিশ অফিসার অলরেডি তাদের মেয়েকে উদ্ধার করে কিনারায় নিয়ে গেছে। দুজনে তাড়াহুড়ো করে তাকে সিপিআর দিয়ে তার ভেতরে থাকা সব পানি বের করে ফেলে, যার কারণে মাথিল্ডার জ্ঞান কিছুক্ষণ পরই ফিরে আসে। তখন 2 অফিসার জানায় আসলে হঠাৎ করেই নাকি তাদের গাড়ির সকল বৈদ্যুতিক মেকানিজমে ঝামেলা করতে শুরু করেছে, কোনোটাই ঠিক মতো কাজ করছে না, এজন্য এই দুর্ঘটনাটা হয়েছে। তবে সবাই স্বাভাবিক থাকলেও জিলের মাথায় বড় একটা আঘাত লেগেছে, তাই সবাই পাশের একটা হাসপাতালে ছুটে যায়। আর দেখতে পায় পুরো হাসপাতালে কোথাও বিদ্যুৎ নেই, এমনকি সেখানে এলাকার সকল মানুষের ভিড় জমে আছে। আর এরা সকলেই হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়েছে। কিন্তু কেউ কেউ বলছে এটা হয়তো কোনো টেরোরিস্ট অ্যাটাক, আর কেউ কেউ বলছে এটা সরকারের কোনো চাল, কিন্তু কারো কাছেই সঠিক কোনো তথ্য নেই। আর এই অবস্থায় তারা ভালো মতোই বুঝে যায় যে এখানে চিকিৎসা পাওয়া এখন সম্ভব না। তাই সে তার 2 ছেলে মেয়েকে নিয়ে সোজা বাড়িতে চলে যায়। সেখানে তার মা তার জন্য অপেক্ষা করছিল, কারণ সে জানতে পেরেছে যে পুরো পৃথিবীর অর্ধেক অংশ নাকি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কোথাও বিদ্যুতের কোনো কানেকশন লাইন নেই, এমনকি তাদের হাতে থাকা মোবাইল ফোন সহ অন্যান্য বৈদ্যুতিক ডিভাইসও যে ঘটনাটার পেছনে আসলে কোনো যুক্তি নেই। কেন এগুলো হচ্ছে তারা কেউ এই সম্পর্কে জানে না। তাই রাতে তারা তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করে, কিন্তু জিলের কোনোভাবেই ঘুম আসছে না। তাই সে কিছুক্ষণ মেডিটেশন করতে বসে। ঠিক তখন তার মা সেখানে আসে আর জানায় সেও নাকি ঘুমাতে পারছে না। আর এভাবে অনেকক্ষণ কথাবার্তা বলেও তখন তারা ঘুমাতে পারছিল না। তখন জিল তার সাইকেল নিয়ে বাইরে বের হয় আর দেখতে পায় পুরো অন্ধকার শহরের কেউই আসলে ঘুমাতে পারেনি। সবাই রাস্তায় বেরিয়ে নাচ গান আর হই হুল্লোড় করছে। আর সেখানেই রাস্তায় তার গ্রেগের সাথে দেখা হয়, যে জানায় মানুষজন নাকি স্বাভাবিকভাবে ঘুমাতে পারছে না, তাই একটা বিশেষ ড্রাগের চাহিদা খুব বেড়েছে। জিলকে সে 3 গুণ টাকা দিতেও রাজি যদি সে এই ড্রাগটা এনে দিতে পারে। সেখানে প্রথমে জিল রাজি হচ্ছিল না, কিন্তু পরে টাকার কথা চিন্তা করে সে তা জোগাড় করতে বের হয়ে পড়ে। জিল সেখানকার এক হাসপাতালে যায়, তার পরিচিত এক নার্সকে খুঁজতে থাকে, কিন্তু সেখানে কেউ নেই। এমনকি হাসপাতালের কোথাও একটা মানুষও দেখা যাচ্ছে না। তাই সে নিজেই ওখানে ড্রাগ
ট্রাক খুঁজতে শুরু করে। মূলত সেগুলো হলো এক নিষিদ্ধ ঔষধ যেগুলো জনগণের হাতে পৌঁছানোর নিষেধ, আর এগুলোকেই এ যাবৎকাল পর্যন্ত সে বিক্রি করে এসেছে। কিন্তু ঔষধ খুঁজতে খুঁজতে সেখানে ভোরের সূর্য উঠতে শুরু করে, আর বাইরে আমরা কিছু আর্মিদেরকে দেখতে পাই, আর তারাও ভেতরে গিয়ে যখন জিলকে দেখতে পায় সাথে সাথেই তারা তাকে সন্দেহ করে। তবে জিল বিষয়টাকে খুবই শান্ত মাথায় সামলে নেয়। ঠিক তখনই আর্মিদের একজন গবেষক ডক্টর মার্ফি সবাইকে শান্ত করে, কারণ জিল আসলে তার পরিচিত ছিল। আর্মিতে থাকাকালীন সময়ে দুজনের মধ্যেই খুব ভালো একটা সম্পর্ক ছিল। তবে সেখানে সে কি করছে এই প্রশ্নের উত্তরে জিল প্রথমে বিষয়টা গোপন করতে চাইলেও পরে সবকিছুই খুলে বলে। তাই সেখানে ডক্টর মার্ফি তাকে আর কিছু জিজ্ঞাসা করে না। তবে তাদের সাথে থাকা একটা ছেলের সাথে কথা বলে জিল জানতে পারে যে শুধু তার আশেপাশের মানুষ নয়, বরং পুরো পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ এই না ঘুমানোর সমস্যায় পড়ে গেছে। আজ এই সমস্যাটি তারা সাধারণ ভাবছে, এটা মোটেও সাধারণ না। মানুষ প্রাকৃতিকভাবে তাদের ঘুমানোর শক্তি হারিয়ে ফেলেছে। তাই এখন যদি কারো চোখ বন্ধ হয় তাহলে চিরকালের জন্যই বন্ধ হবে, ঘুমানোর জন্য না। অবশ্য এসবের মাঝখানে একজন মহিলাকে তারা পেয়েছে যে কিনা ঠিকই ঘুমাতে পারছে। তাই তাকে নিয়েই নতুনভাবে রিসার্চ শুরু হয়। ঠিক তখনই তার মনে পড়ে যায় তার মেয়ে মাথিল্ডার কথা, কারণ গতকাল রাতে সে কিন্তু ঠিক ভালোভাবেই ঘুমিয়েছিল। তাই তাদেরকে কিছু না জানিয়ে সে দৌড়ে বাসায় চলে যায়, আর ঘরের ভেতর সে মাথিল্ডাকে খুঁজে না পেয়ে নোয়াকে জিজ্ঞাসা করে, আর জানতে পারে তাকে নিয়ে তার নানি পাশের একটা চার্চে গেছে। তাই জিল সোজা সেদিকে দৌড় দেয়। এখন পর্যন্ত এই অদ্ভুত ঝামেলার প্রায় 24 ঘন্টা পার হয়ে গেছে। মানুষজন ঘুমাতে পারছে না বলে বিভিন্ন ফার্মেসিতে ওষুধের জন্য দৌড়াচ্ছে, কিন্তু ঔষধও প্রায় শেষ হয়ে গেছে। তাই কিছু উগ্রপন্থী মানুষেরা বিভিন্ন জায়গায় ঝামেলা বাজাতে শুরু করেছে। এমনকি জিল এক জায়গায় একটা পুলিশ অফিসারের ডেড বডি পড়ে থাকতে দেখে, অর্থাৎ বিপর্যয় অলরেডি শুরু হয়ে গেছে। অপরদিকে আমরা সেই চার্চের ফাদারকে দেখি, সে ওখানকার ধর্মান্ধ মানুষদেরকে বোঝাতে চাইছে যে এটা নাকি খোদার একটা পরীক্ষা, আর মাতিল্ডাকে সে সবার সামনে এনে স্পেশাল দেখানোর চেষ্টা করছে যে এই মেয়েটার ভেতরেই নাকি খোদা বসবাস করে। তাদের সকল সমস্যার সমাধান এখানেই লুকিয়ে আছে, কারণ যেখানে কেউই ঘুমাতে পারছে না সেখানে এই মেয়েটাই শুধুমাত্র ঘুমাতে পারছে। আর এতগুলো মানুষ সারা রাত না ঘুমিয়ে থাকার কারণে সবাই তার কথা বিশ্বাসও করে নেয়। আর তখনই সেখানে জিল তার ছেলেকে নিয়ে পৌঁছে যায়। তো সে যখন তার মেয়েকে নিজের সাথে করে নিয়ে যাওয়ার কথা বলে তখনই ওখানকার মানুষজনেরা উগ্র আচরণ করতে শুরু করে, তাদের হিতাহিত জ্ঞান কমতে শুরু করেছে, আর তারা এই মেয়েটাকে কোনোভাবেই এখান থেকে যেতে দেবে না, যে নাকি ঘুমাতে পারছে। ঠিক তখনই ওখানে সেই ছেলেটা চলে আসে যার সাথে তার হাসপাতালে দেখা হয়েছিল, কারণ সেখানে কথায় কথায় সে সন্দেহ করেছিল হয়তোবা তার মেয়ে মাথিল্ডাও ঘুমাতে পারছে। আর এখানে এসে সে বিষয়টা শিওর হয়ে যায়। এ সবাইকে বোঝাতে শুরু করে যে তাকে এখান থেকে নিয়ে যেতে হবে। ডক্টর মার্ফি তার উপর এক্সপেরিমেন্ট করে এর সমাধান বের করবে, কিন্তু সেখানকার মানুষজন উল্টো তাকেই বুলি করতে শুরু করে। আর এক পর্যায়ে নতুন এক ঝামেলা বেঁধে যায়। একজন পুলিশ অফিসার পেছন থেকে তার মাথায় একদম ফায়ার করে বসে, যার কারণে ওই হুল্লোড় শুরু হয়। আর এই সুযোগে জিল তার ছেলে মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা ওখান থেকে অনেক দূরে একটা জঙ্গল পার করে অন্য একটা জায়গায় গিয়ে পৌঁছায়। আর নোয়া তখন তার মাকে একটা ঠিকানা দেখায়, যে লোকটা মারা গেছে সেই লোকটার পকেট থেকে সে এই রিসার্চ সেন্টারের লোকেশনটা পেয়েছে। তাদের উচিত মাথিল্ডাকে সেখানে নিয়ে যাওয়া, তারা হয়তো এর কোনো উপায় বের করতে পারবে। কিন্তু তার মা তো জানে এই পুরো রিসার্চে তারা মাথিল্ডার সাথে যা খুশি তাই করতে পারে, এর কোনো নিশ্চয়তা নেই। তাই এটা সে নিষেধ করে দেয়। কিন্তু নোয়া তাকে বোঝায় যে এটাই একমাত্র উপায়, কারণ না ঘুমানোর কারণে তারা দুজন যদি মারা যায় তাহলে মাথিল্ডা একা এই পৃথিবীতে সার্ভাইভ করতে পারবে না। সে তার মাকে বোঝাতে মাথিল্ডার হাতে একটা গ্যাস লাইট ধরিয়ে দেয়। দেখা যায় সে সামান্য গ্যাস লাইট পর্যন্ত জ্বালাতে পারছে না। তো ভালো মতোই বোঝা যায় তারা চলে গেলে এই পৃথিবীতে একা সে তিলে তিলে মারা যাবে। তার কথা শুনে তার মা ফাইনালি রাজি হয়, কিন্তু এর জন্য তাদের একটা গাড়ির ব্যবস্থা করতে হবে। তাই তারা পাশের একটা গ্যারেজে চলে যায়। দুজনকে বাইরে রেখে জিল ভেতরে গিয়ে দেখতে পায় দুজন লোক অলরেডি গাড়ি চুরি করার ফন্দি করছে, আর এই গ্যারেজের মালিককে তারা শেষ করে দিয়েছে। তাই সেখানে জিল একদম চুপচাপ থাকে। একসময় সে ধরা পড়তে পড়তে একদম শেষ মুহূর্তে বেঁচে যায়। আর লোকগুলো যখন সেখান থেকে চলে যায় তখন জিল ওখান থেকে একটা গাড়ি নিয়ে বের হয়ে আসে। তার দুই ছেলে মেয়ে গাড়িতে উঠে পড়ে এবং তার ঠিকানার দিকে রওনা হয়। তারপর এভাবেই বিকাল গড়িয়ে রাত হয়ে যায়। দেখা যায় মাথিল্ডা খুবই শান্তভাবে ঘুমাচ্ছে, কিন্তু তাদের দুজনের চোখে ঘুম নেই। ঠিক কিছুক্ষণ পরেই তার সামনে কিছু লাইট দেখতে পায়, আর জিল গাড়ি থেকে নেমে সামনে গিয়ে দেখতে পায় সেখানে দুজন লোক একদম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আসলে যে দুজন লোক গ্যারেজ থেকে গাড়ি চুরি করে পালিয়েছিল তারাই মূলত ঘুমের অভাবে এই দুর্ঘটনাটা ঘটিয়েছে। তাই
বেশি কিছু চিন্তা না করে জিল তাদের পকেট থেকে বন্দুকটা নিজের পকেটে নিয়ে নেয়। সে আবারও তার ছেলেকে বোঝায় যে ওখানে যাওয়ার পর তাদের যে কোনো বিপদ হতে পারে, কারণ তারা এখন রিসার্চের নামে মাতিল্লার সাথে কি করবে এই ব্যাপারে তারা কিছুই জানে না। কিন্তু তবুও ফাইনালি তাদের কাছে আর কোনো উপায় ছিল না, তাই তারা আবারও রওনা হয়। রাত পেরিয়ে ভোর হয়ে যায়, তখনও তাদের গাড়ি চলছে। তবে এক জায়গায় তার অদ্ভুত একটা দৃশ্য দেখতে পায়। কিছু মানুষ সম্পূর্ণ বস্ত্রহীন অবস্থায় সূর্যের দিকে তাকিয়ে আছে, যেন তারা কোনো রিচুয়াল পালন করছে যাতে এই অভিশাপটা কেটে যায়। কিন্তু এই সবই ছিল না ঘুমানোর কারণে মস্তিষ্কের এক চরম অবস্থা। জায়গাটা পার করতে করতে তারা অবশেষে একটা শহরে পৌঁছায়, যেখানে জিল তার মেয়েকে কিছু বেসিক বিষয়ে শিক্ষা দিচ্ছিল। সে তাকে শিখিয়ে দিচ্ছিল যদি কখনো কোনো বিষয়ের প্রয়োজন পড়ে তাহলে সোজা এরকম লাইব্রেরিতে চলে আসবে, কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে এখানে খোঁজ করবে আর সবসময় সমাধানের পথ খুঁজবে। সে ধরেই নিয়েছে যে এই অবস্থা থেকে বেঁচে ফেরার আর কোনো রাস্তা নেই, তাই যেহেতু তার মেয়েকে একা একা এই পৃথিবীতে বাঁচতে হবে সেহেতু তাকে সবকিছু শিখতেও হবে। সে তার মেয়েকে পিস্তল চালানো শেখায় আর এইসব বিষয়ে মাতিলদা উল্টো বিরক্ত হয়ে গাড়িতে চলে যায়, কারণ সে মানতে পারছে না যে এইগুলো কেন হবে। সেই লাইব্রেরিতে সে একটা ম্যাপ খুঁজে পায় আর সেটা ভালো মতো চেক করতেই তারা বুঝতে পারে যে তাদের গন্তব্য প্রায় 250 কিলোমিটার দূরে। আর ঘটনার এই নিয়ে মোট 4 দিন হয়ে গেল, কিন্তু দুজনের শরীর এই নির্ঘুম থাকার কারণে তাদের ঘুম আসছে না। তারা এই 4 দিন ধরেই নির্ঘুম, আর এই কারণে তাদের শরীর এতটাই দুর্বল হতে শুরু করেছে যেটা তারা কল্পনা করতে পারছে না। ঠিক তখনই বাইরে তারা কিছু জেলখানার কয়েদিদেরকে এরকম খোলামেলা ঘোরাফেরা করতে দেখে, কারণ জেলখানার গার্ডরা মানসিক ভারসাম্য হারিয়ে তাদের সবাইকে মুক্ত করে দিয়েছে। আর এখন আসলে তারা কি করবে তাদের কোনো ঠিক ঠিকানা নেই। তখনই বাইরে বের হতে না হতেই একটা কয়েদি এসে তাদের গাড়ি চুরি করে পালিয়ে যায়, আর সেই গাড়ির ভেতরেই ছিল মাতিলদা। এখন তারা কি করবে কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই তাদের সামনে একজন কয়েদি এসে পাগলের মতো কথা বলতে শুরু করে। একবার সে বলে আমাকে শেষ করে দাও, আর একবার বলে তোমার হাতের বন্দুকটা আমাকে দিয়ে দাও। কিন্তু দেখে ভালো মতো বোঝা যাচ্ছিল যে মানুষগুলো আসলে ধীরে ধীরে সাইকো হয়ে যাচ্ছে, তারা নিজেদের চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলছে। তখনই সাথে সাথে যে লোকটা তাদের গাড়ি নিয়ে পালিয়েছিল তাদের সামনে এসে হাজির হয়, তাদেরকে তাড়াতাড়ি গাড়িতে উঠতে বলে আর ওখান থেকে পালিয়ে যায়। সেখানে পুরোটা রাস্তা জিল তার দিকে বন্দুক তাক করেছিল, কিন্তু বোঝা যায় যে লোকটা আসলে খারাপ না, মূলত একটা চুরির অপরাধে তাকে জেল খাটতে হচ্ছিল। আর মানুষের এই সমস্যার পর হঠাৎ করেই নাকি আজকে গার্ডরা সবাইকে মুক্ত করে দিয়েছে, আর সে এখন এখান থেকে পালাতে চায়, যার কারণে জিল বুঝতে পারে যে লোকটা আসলে বিপজ্জনক না। তারপর এবার তারা মোট 4 জন মিলে যাত্রা শুরু করে। মাঝখানে একটা পরিত্যক্ত ময়লার স্তূপে তারা খাবারের খোঁজ করে। জিল তার মেয়েকে বিভিন্ন ধরনের কাজকর্ম শেখাতে শুরু করে যেগুলো তার বেঁচে থাকার উপায় হবে। তারপর আবারও যাত্রা শুরু করে, আর রাতের বেলায় জিল তার মেয়েকে গাড়ি চালানো শেখাচ্ছিল, কারণ তাদের মারা যাওয়ার পর তাকে গাড়ি চালানো শেখার মতো কেউই থাকবে না। আর এইভাবে চলতে চলতেই একসময় জিল তার আশেপাশে অদ্ভুত কিছু বিষয় খেয়াল করে। দেখা যায় কিছু মানুষদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে, আর দেখতে দেখতেই হঠাৎ তাদের উপর আক্রমণ শুরু হয়। জিল তাড়াতাড়ি নিজের ড্রাইভিং সিটে বসে পড়ে, আর ততক্ষণে অগণিত মানুষ তাদের উপর হামলা করতে শুরু করে। এরা প্রত্যেকেই নিজেদের ঘুমানোর ক্ষমতা হারিয়ে এখন পাগল প্রায় অবস্থা, যাকে পাচ্ছে তাকে তারা শেষ করে দিচ্ছে। কিন্তু কোন রকমে তারা সেখান থেকে বেঁচে বের হয়ে যায়। আর ফাইনালি আর প্রায় 50 কিলোমিটার যাওয়ার পর সামনে তারা রিসার্চ সেন্টার দেখতে পায়। তবে এই কয়েদি লোকটা আর তাদের সাথে এগোতে চায় না, সে নিজের দু চোখ যেখানে যাবে সেখানেই চলে যেতে চায়। তারাও তাকে বিদায় জানিয়ে দেয়। তারপর জিল তার 2 ছেলে মেয়েকে এইখানেই অপেক্ষা করতে বলে। আগে সে ভেতরে গিয়ে দেখবে যে সবকিছু ঠিক আছে কিনা, তারপর তাদেরকে নিয়ে যাবে। আর যদি বাই চান্স সে ফেরত না আসে তাহলে তারা যে কোনো ভাবে যেন নিজেদের বাড়ি চলে যায়। কিন্তু মাতিলদা এই সবকিছু কোনোভাবেই মানতে পারছিল না। ভেতরে কিছুটা এগোতেই সে দেখতে পায় ওখানকার আর্মি অফিসাররা এভাবে নিদ্রাহীন অবস্থায় থাকতে থাকতে আর সহ্য করতে পারছে না, তাই তারা নিজেদের এনার্জির জন্য এক বিশেষ প্রকার ইনজেকশন নিচ্ছে। কিন্তু এগুলো তাদেরকে কিছু সময়ের জন্য এনার্জি দিলেও তাদের শরীরে অনেক বড় ক্ষতি করে ফেলছে। সেখানে জিল খুবই সাবধানতার সাথে ধীরে ধীরে ভেতরে ঢুকে। আর এইদিকে যেহেতু প্রত্যেকেই ঘুমহীন থাকতে থাকতে নিজেদের চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, তাই বাঘেরাও তাকে নোটিস করে না। জিল তাদের পেছন পেছনে কোন রকমে সেন্টারের ভেতরে ঢুকে যায়, আর সবার প্রথমে ওখানকার একজনের অ্যাপ্রন পরে, যার কারণে ওখানকার লোকজনরা তাকে নিজেদের লোক ভাবতে শুরু করে। এক সময় সে ব্লাড স্যাম্পল জোগাড় করার বাহানায় ওই মহিলার সাথে দেখা করে, যে মহিলার ওপর রিসার্চ হচ্ছে।
হচ্ছে। দেখা যায় মহিলা এখনো সুস্থ আছে। আজ নিয়ে 6 দিন হয়ে যাচ্ছে, কেউ ঘুমাতে পারছে না। আর এখন বিষয়টা এমন পর্যায়ে চলে গেছে যে মানুষরা এটা নিয়ে রিসার্চ করবে তাদের ক্ষমতাও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তাই জিল ওই মহিলাটাকে জানায়, আমার জানা মতে শুধুমাত্র আপনি আর আমার মেয়ে ঘুমাতে পারছে। তাই যদি আর কয়েকদিন পর আমরা সবাই মারা যাই তাহলে দয়া করে আপনি আমার মেয়েটাকে দেখে রাখবেন। বলতে বলতেই সেখানে ডাক্তার মার্ফি চলে আসে। প্রথম দিকে সে তাকে জিজ্ঞাসাবাদ করে সে ভিতরে কিভাবে ঢুকলো, কিন্তু পরে সে বিষয়টাকে ইগনোর করতে শুরু করে। এখন কি হলো না হলো সেটা দেখার বিষয় না, শুধু একটাই বিষয় যে কিভাবে এর প্রতিকার করা যায়। ঠিক তখনই বাইরে একটা ইমার্জেন্সি অ্যালার্ম শোনা যায়। তার 2 ছেলে মেয়ে ধরা পড়ে গেছে, আর সাথে আছে সেই কয়েদির লোকটা। যেখানে তাদের সবাইকে ওখানকার আর্মিরা জিম্মি করে ফেলেছে আর তাদেরকে ফায়ার করতেই যাবে, ঠিক তখনই মাতিলটা বলে ওঠে সে নাকি ঘুমাতে পারছে, যার কারণে দৃশ্য সোজা পরদিন সকালে দেখানো হয়। মাতিলদাকে এক বিশেষ প্রকার ঘুম পাড়ানোর গ্যাস দেওয়া হয়, যার সাথে সাথেই সে ঘুমিয়ে পড়ে। অর্থাৎ তাদের কাছে আশা আছে, কিন্তু এখান থেকেই ঘটনা আরো 2 দিন সামনে এগিয়ে যায়। আমরা জিলকে বন্দি অবস্থায় দেখতে পাই। আসলে বিভিন্ন উল্টাপাল্টা হ্যালুসিনেশন করে তার মাঝে এখন খুবই উগ্র আচরণ ডেভেলপ করতে শুরু করেছে, তাই তাকে বেঁধে রাখা হয়েছে। এমনকি সবকিছু সে ভুলতেও শুরু করেছে। তার মেয়ের কথা জিজ্ঞাসা করলেও তাকে মনে করতে তার অনেকটা সময় লেগে যাচ্ছে। আর এখানে রিসার্চ টিমের সবাই শুধুমাত্র একটা বিশেষ কেমিক্যালের সাহায্যে তাদের নিজেদের চিন্তা করার ক্ষমতা এখনো ধরে রেখেছে। সেখানে তাদের চলে যাওয়ার পর আবারও জিল বিভিন্ন আজে বাজে বিষয়ে হ্যালুসিনেট করতে শুরু করে। সে দেখে তার ছেলে তাকে মারতে আসছে, কিন্তু বাস্তবে সব কিছুই হচ্ছিল না, বরং সে যেন প্রতিনিয়তই এই পুরো পৃথিবীর সবকিছুই কেমন যেন সাদা কালো দেখতে শুরু করেছে। ঠিক তখনই বাইরের একজন অফিসার উল্টো পাল্টা ফায়ার করতে শুরু করে। সে হ্যালুসিনেট করছে যে কেউ একজন তাদের উপর আক্রমণ করছে, আর তার দেখা দেখি অন্যরাও সেখানে ফায়ার করতে শুরু করে। আর বাইরে এক চরম বিশৃঙ্খলা তৈরি হয়। এতদিনে পৃথিবীর অর্ধেকাংশের মানুষ, প্রায় 40% মানুষ অলরেডি মারা গেছে, আর বাকি অংশে জীবিত থাকা মানুষেরাও এর কোনো সঠিক সমাধান খুঁজে বের করতে পারছে না। তবে এতটুকু জানা গেছে যে এই মূল সমস্যার কারণটা আসলে কি। আসলে সূর্য থেকে আসা এক ভয়ানক সোলার প্লেয়ারের কারণে পৃথিবীর ওজোন স্তর নষ্ট হয়ে গেছে, আর পৃথিবীর যেই অংশে দিন ছিল সেই অংশের সমস্ত মাইক্রোচিপ নষ্ট হয়ে যায়। আর এই কারণে মানুষের ব্রেনেও কিছু নিউরোলজিক্যাল পরিবর্তন হয়, যার কারণে সবাই নিজেদের ঘুমানোর শক্তি হারিয়ে ফেলেছে। এখন এর থেকে বাঁচার উপায় কারো জানা নেই। যারা এর শিকার হয়েছে তাদেরকে মরতেই হবে। কিন্তু যদি কোনোভাবে ব্রেনকে আবারও রিসেট করা যায়, যেমনটা আমরা মোবাইল বা অন্য ইলেকট্রনিক ডিভাইস রিসেট করি, তাহলে হয়তোবা এর কোনো উপায় পাওয়া যেতেও পারে। কিন্তু এখন এই অবস্থায় তাদের কোনো কিছু কল্পনা করার এই ক্ষমতা ছিল না। রিসার্চ তো অনেক দূরের কথা, আর বাইরে হঠাৎ এই গোলাগুলিতে সেখানকার সকল মানুষ একে অপরকেই মারতে শুরু করে। কারণ এই ঘটনা নিয়ে প্রায় 9 দিন পার হয়ে গেছে, আর একটা মানুষ কদিন পর্যন্তই বা না ঘুমিয়ে থাকতে পারে। ওদিকে তার ছেলে নোয়ার অবস্থাও খুব খারাপ। সে রীতিমতো মাটিতে শুয়ে তার প্রাণ ভিক্ষা চাইছে। আর জিল যখন তার মেয়েকে বাঁচাতে আসে তখন তার সামনে ডক্টর মার্ফিও একদম মাটিতে লুটিয়ে পড়ে, কারণ যে ডক্টর তাকে এনার্জির ইঞ্জেকশন দিচ্ছিল সে ভুল করে ইঞ্জেকশনের ভিতরে হাওয়া রেখেই পুশ করে দিয়েছে, যার কারণে ডক্টর মার্ফির রক্তনালীতে জমাট বেঁধে সে ওখানে শেষ হয়ে যায়। আর ফাইনালি জিল যখন তার মেয়েকে নিয়ে নোয়াকে খুঁজতে যায় তখন দেখতে পায় নোয়া ওখানকার একটা জেনারেটরের মেন কেবল কাটছে। সে নিজেকে শেষ করে দিতে চায়, আর এভাবে কষ্ট সে পেতে চায় না। এমনকি তাদের নিষেধ করতে করতে সে নিজেকে একটা বড় ধরনের শকও দিয়ে ফেলে। তার হার্ট বন্ধ হয়ে যায়, আর দেখে মনে হচ্ছে হয়তোবা সে মারা যাবে। তা দেখে মাতিলদা সেখান থেকে দৌড়ে ভেতরে চলে যায়, আর সেখান থেকে একটা শক দেওয়ার মেশিন নিয়ে আসে। তারা জানেও না যে এটা কিভাবে ব্যবহার করতে হবে, কিন্তু জিল কোনো রকমের বিষয়টা ম্যানেজ করে তার ছেলের হার্ট পুনরায় পাম্প করার জন্য একটা শক দেয়, আর তারপর নিজেও একদম অবশ হয়ে পড়ে যায়। আর তারপরের দৃশ্য এখান থেকে সোজা সকালে চলে যায়। জিল তার ছেলের বুকে মাথা রেখে এভাবেই পড়ে আছে, তার হাত পা নাড়ানোর ক্ষমতাও যেন হারিয়ে ফেলেছে। আর মাতিলদা শুধু এসব কিছু তাকিয়ে তাকিয়ে দেখছে, কিন্তু নোয়া আসলে সুস্থ। সে নিজের জ্ঞান হারিয়ে পড়ে আছে। গতকাল রাতের সেই শক দেওয়ার সময়টাতে সে বেঁচে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সে নিজের জ্ঞান ফিরে পায়, আর নিজের 2 ছেলে মেয়েকে জীবিত দেখে জিল পাগলের মতো করতে শুরু করে। এমনকি সে উল্টাপাল্টা বিষয় হ্যালুসিনেট করে কান্নাকাটি করতে থাকে। হয়তো এভাবে আর 2 দিন থাকলে সে মারা যাবে। কিন্তু এই সব কিছুর মধ্যে একটা বিষয় খুবই অদ্ভুত লাগছে, যেটা হলো নোয়া। গতকাল পর্যন্ত তার অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু সেই ঘটনার পর থেকে তাকে আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক লাগছে। আর এই পুরো বিষয়টাই লক্ষ্য করে মাটিলদা সে তার ভাইকে বলে, আপনি একটা বিষয় লক্ষ্য করেছেন, যখন পৃথিবীর সবকিছুর পরিবর্তন হয়ে গেল তখন দুর্ঘটনার কারণে আমার হৃদস্পন্দনও বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সেই পুলিশ অফিসাররা আমাকে বাঁচিয়েছে, যার কারণে আমার মস্তিষ্ক রিসেট হয়ে গেছে। তারপর গতকালকে সেই ঘটনার পর আপনি সারা রাত অজ্ঞান হয়ে পড়েছিলেন, যার কারণে বলা যায় আপনিও এক প্রকার ঘুমিয়েছেন। অর্থাৎ
গতকালকের ঘটনার পর আপনার ব্রেইনও রিসেট হয়ে গেছে। আর যে বৃদ্ধ মহিলা ঘুমাতে পারছিল সেও নাকি এই সবকিছু যখন শুরু হয়েছিল তখন একদম মৃত্যু পথযাত্রী ছিল, সেখান থেকে তাকে বাঁচানো হয়েছে। অর্থাৎ যে বাজার একদম মৃত্যুকে কাছ থেকে দেখে ফেরত এসেছে তারাই আবার ঘুমোতে পারছে। মূলত যে সোলার ফ্লেয়ারের বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে তার কারণে মানুষের ঘুমানোর জন্য যে নার্ভগুলো কাজ করতো সেগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু মস্তিষ্কের সকল কার্যক্রম একেবারে বন্ধ হয়ে আবার যখন পুনরায় সচল হচ্ছে তখন সবকিছু আবারও ঠিকঠাক কাজ করছে, তারা ঘুমাতে পারছে। অর্থাৎ তাদের মায়ের সাথে যদি এমন কিছুই হয় তাহলে তারা তাদের মাকেও বাঁচাতে পারবে। আর এভাবে চলতে না পারলে এমনিতেও তার মা মারা যেতে চলেছে। তাই পরের দৃশ্যে আমরা দেখি দুজনে তার মাকে ধরে একটা পুকুরের পাড়ে নিয়ে যায়, আর সেখানে তারা তাদের মাকে ততক্ষণ পর্যন্ত পানিতে ডুবিয়ে রাখে যতক্ষণ পর্যন্ত তার নিঃশ্বাস বন্ধ হয়ে না যায়। আর নিঃশ্বাস বন্ধ হয়ে সে নিজের শেষ পর্যায়ে যখন পৌঁছে যায় একদম শেষ মুহূর্তে তাকে পানি থেকে বের করে আনে আর তাকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করে। এখানেই একদম শেষ পর্যায়ে তার মায়ের চোখের সামান্য রিয়াকশনের মাধ্যমে শেষ হয়ে যায় আমাদের আজকের সিনেমা। অবশ্য সম্পূর্ণ বিষয়টা একটা কল্পবিজ্ঞানের ধারায় ফুটিয়ে তোলা হয়েছে। সাইফাই সিনেমায় সবসময় লজিক থাকে না, তবে এই সিনেমায় আপনি হয়তো বুঝতে পেরেছেন যে আমাদের জীবনে ঘুম নামক জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ। তাই নিজের শরীরের প্রতি মনোযোগী হবেন আর ভালো থাকবেন, নিয়মিত শরীর চর্চা করবেন আর ভালো ভালো খাবার খাবেন। আমি মারুফ, দেখা হবে পরবর্তীতে আবার কোনো ভিডিওতে।